স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। আজকে আমরা পড়বো পোলারাইজেশন এন্ড মডুলেশন অফ লাইট। তো পোলারাইজেশন আর মডুলেশন দুইটা হচ্ছে ডিফারেন্ট কনসেপ্ট। পোলারাইজেশন বলতে আমরা বুঝাচ্ছি যে ইলেকট্রিক ফিল্ডের ওরিয়েন্টেশন, মানে ইলেকট্রিক ফিল্ডের বিহেভিয়ার, এটাকেই বলা হয় পোলারাইজেশন। আর মডুলেশন মানে হচ্ছে কি, যে আমি বাইরে থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করে লাইটের প্রপার্টিকে চেঞ্জ করব, এটাকে বলা হয় মডুলেশন। আমরা যদি আরেকটু ডিটেইলস দেখি, তাহলে প্রথম হচ্ছে পোলারাইজেশন কি। যে পোলারাইজেশন হচ্ছে কি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ডেসক্রাইবস দ্য বিহেভিয়ার অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইলেকট্রিক ফিল্ডের বিহেভিয়ারকে ডেসক্রাইব করার জন্য আমরা যে প্যারামিটার ইউজ করি এটাকে বলা হচ্ছে পোলারাইজেশন। মানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইলেকট্রিক ফিল্ডটা কোন ওরিয়েন্টেশনে আছে, কোন প্লেনে সে অসিলেট করতেছে, এই বিহেভিয়ার গুলাকেই যে ডেসক্রাইব করার জন্য পোলারাইজেশন টার্মটা ইউজ করা হয়। যেমন এই জায়গায় একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দেখানো হচ্ছে, তার ইলেকট্রিক ফিল্ডটা দেখানো হচ্ছে কি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের। তাই আমরা জানি যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে, আর দুইটা হচ্ছে কি তার এই প্রপাগেশন ডিরেকশনের পারপেন্ডিকুলার থাকবে। ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুইটাই হচ্ছে প্রপাগেশন ডিরেকশনের পারপেন্ডিকুলার থাকবে। এই জায়গায় আমাদের প্রপাগেশন ডিরেকশনটা দেখানো হচ্ছে জেড, এটা হচ্ছে প্রপাগেশন ডিরেকশন, ইলেকট্রিক ফিল্ডটা এইদিকে প্রপাগেট করতেছে। তো এই জেড ডিরেকশনের পারপেন্ডিকুলার যে প্লেনটা আছে, এই জেড ডিরেকশনের পারপেন্ডিকুলার যে প্লেনটা আছে, মানে এটা যদি আমাদের 2D প্লেন হয়, যে জেড ডিরেকশনের পারপেন্ডিকুলার প্লেনটা তাহলে কোনটা হবে? এটা তো এরকম একটা প্লেন হবে। মানে এই পয়েন্টে ভিতরের দিকে এবং উপরের দিকে এরকম যদি একটা প্লেন কাট করি, তাহলে এটাই হবে কি এই জেড ডিরেকশনের পারপেন্ডিকুলার প্লেন। তো এই পারপেন্ডিকুলার প্লেনের মধ্যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন থাকবে। তো এখন এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যদি কোনো একটা মোমেন্টে, একটা পার্টিকুলার টাইমে, একটা পার্টিকুলার মোমেন্টে, যদি সব সময় প্রত্যেকটা টাইমের জন্য একটা পার্টিকুলার প্লেসে, মানে একটা পয়েন্টে টাইমে চেঞ্জ করার সাথে সাথে যদি সেইটা একটা লাইন বরাবর চেঞ্জ হয়, মানে একটা লাইনের উপরেই থাকে, তখন এটাকে বলা হয় লিনিয়ারলি পোলারাইজড ওয়েভ। If the oscillations of the electric field at a given point at all times are contained within a well-defined line, then the electromagnetic wave is said to be linearly polarized. তো এই জিনিসটা এইখানে দেখো, এই এই যে এইখানে যে এক্সাম্পলটা দেখানো হচ্ছে, এই জায়গায় জেড ডিরেকশন হচ্ছে আমাদের কি প্রপাগেশন, আর এইটার পারপেন্ডিকুলার ডিরেকশন হচ্ছে কি এক্স ওয়াই প্লেনটা, এক্স ওয়াই প্লেনের যে ডিরেকশনটা সেটা হচ্ছে কি এটা পারপেন্ডিকুলার ডিরেকশন। তো এই এক্স ওয়াই প্লেনের মধ্যে যদি ইলেকট্রিক ফিল্ডটা সব সময় একটা লাইন বরাবর থাকে, একটা লাইন ফলো করে, তখন এটাকে বলা হয় লিনিয়ারলি পোলারাইজড। যেমন এই জায়গায় যদি আমরা দেখি, এইরকম একটা লাইনকে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা কন্টিনিউয়াসলি ফলো করতেছে প্রত্যেকটা টাইম মোমেন্টের জন্য, যে এটা ম্যাগনিটিউডটা কম বেশি হচ্ছে কিন্তু এই লাইন বরাবরই আছে সব সময়। এই জন্য এটাকে বলতেছি আমরা লিনিয়ারলি পোলারাইজড লাইট। তো এই ফিল্ড অফ অসিলেশন, মানে এই ইলেকট্রিক ফিল্ডটা যেই ফিল্ড অফ অসিলেশন এন্ড দ্য ডিরেকশন অফ প্রপাগেশন, যে ইলেকট্রিক ফিল্ড অসিলেশনটা যেই প্লেনে হচ্ছে আর এই প্রপাগেশনটা যেই প্লেনে হচ্ছে, দুইটা মিলে যে প্লেনটা হয়, তো যেটা বলতেছিলাম যে এই ইলেকট্রিক ফিল্ডের অসিলেশন আর এই প্রপাগেশন ডিরেকশন দুইটা মিলে যে প্লেনটা হয় ওইটাকে বলা হয় প্লেন অফ অসিলেশন অথবা প্লেন অফ পোলারাইজেশন। মানে এই এক্স ওয়াই প্লেন যেটা, এই এক্স ওয়াই প্লেনের এক্স ওয়াই প্লেনটা কিন্তু আমাদের প্লেন অফ পোলারাইজেশন না। প্লেন অফ পোলারাইজেশন হচ্ছে কি জেড এর সাথে এক্স এবং ওয়াই দুইটার মধ্যে যে অসিলেশন, ইলেকট্রিক ফিল্ডের অসিলেশনটা যেই জায়গায় হইছে, ওইটা নিয়ে যে প্লেনটা ফর্ম করবে ওইটাকে বলা হচ্ছে প্লেন অফ পোলারাইজেশন। যে এই জায়গায় ইয়েলো মার্ক দিয়ে যেটা বোঝানো হচ্ছে এটা হচ্ছে আমাদের প্লেন অফ পোলারাইজেশন। মানে এই যে এক্স ওয়াই প্লেনে যদি আমাদের এই লাইনটা থাকে, তাহলে এই লাইনটা
জেড অ্যাক্সিস কে নিয়ে যে প্লেনটা ফর্ম করবে, যে এই লাইন বরাবর যদি আমরা জেড অ্যাক্সিসটা কাট করি, যে এইদিকে জেড অ্যাক্সিসে যে মুভমেন্টটা হচ্ছে, তো এইদিকে যে প্লেনটা আমরা চিন্তা করতে পারবো, এই প্লেনটাই হবে প্লেন অফ পোলারাইজেশন। তাহলে প্লেন অফ পোলারাইজেশন হচ্ছে কি, প্রপাগেশন যে ডিরেকশন হচ্ছে ওই ডিরেকশনটা এক্স ওয়াই প্লেনের ইলেকট্রিক ফিল্ডের অসিলেশনকে যেইটাতে কাট করে, ওইটা হচ্ছে প্লেন অফ পোলারাইজেশন। তো লিনিয়ার পোলারাইজেশন এটা কি সবসময় এই প্লেন অফ পোলারাইজেশনই হচ্ছে, এই জন্য লিনিয়ার পোলারাইজেশনকে প্লেন পোলারাইজড লাইটও বলা হয়। তো এখন এই যে লিনিয়ার পোলারাইজেশন যেটা, এইটাতে যদি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা দেখি, এইটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড। A linearly polarized light at any instant can be represented by the superposition of two fields Ex and Ey. তো এই লিনিয়ার পোলারাইজড লাইটকে আমরা কি করতে পারি, যে আমরা দুইটা ফিল্ডের সুপারপজিশন হিসেবে চিন্তা করতে পারি, মানে এই ফিল্ডটাকে, এই ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা দুইটা ফিল্ডে ডিকম্পোজ করতে পারি। আমরা ধরতে পারি যে এই ফিল্ডটা হচ্ছে আমাদের দুইটা ফিল্ডের সামেশন, একটা হচ্ছে এক্স ডিরেকশন বরাবর আর একটা হচ্ছে ওয়াই ডিরেকশন বরাবর। তো আমরা এই এক্স ডিরেকশন বরাবর একটা ফিল্ড, ওয়াই ডিরেকশন বরাবর একটা ফিল্ড, এই দুইটা ফিল্ডে কি করলাম, এটাকে ডিকম্পোজ করলাম উইথ দ্য রাইট ম্যাগনিটিউড এন্ড ফেজ। তো এই ফিল্ডটা, এইটা হচ্ছে আমাদের কি এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট, দুইটা কম্পোনেন্টের সামেশন করে এইটা পাবো। তো এক কম্পোনেন্টে আমরা ইউনিট ভেক্টর ধরলাম এক্স, এই আর এক্স ক্যাপ, আর ওয়াই ডিরেকশনে ইউনিট ভেক্টর হচ্ছে ওয়াই ক্যাপ। তাহলে এই ফিল্ডটা আমি কখন পাবো, যখন হচ্ছে এই ডিরেকশনে একটা ভেক্টর থাকবে, এই ডিরেকশনে একটা ভেক্টর থাকবে, তখন হচ্ছে সামেশনটা আমার ইলেকট্রিক ফিল্ডটা এই ডিরেকশনে হবে। এটা আমরা যদি আরেকটু ডিপলি চিন্তা করি যে এটা কিভাবে ফর্ম হচ্ছে, মানে এইখানে যে ভেক্টর সামেশনটা ভেক্টোরিয়াল সামেশন হবে, যে এইটা এক্স ডিরেকশনে যে ফিল্ডটা, এটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটাকে কি করলাম, আমরা দুইটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে ডিভাইড করলাম, একটা হচ্ছে এক্স ডিরেকশন বরাবর আর একটা হচ্ছে ওয়াই ডিরেকশন বরাবর। তো এক্স ডিরেকশন বরাবর ফিল্ডটাকে আমরা ধরতেছি ই এক্স জিরো কস অফ ওমেগা টি মাইনাস কে জেড, আর ওয়াই ডিরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ড, এটাকে আমরা চিন্তা করতেছি ই ওয়াই জিরো কস অফ ওমেগা টি মাইনাস কে জেড প্লাস ফাই। দুইটার মধ্যে আমরা ধরে নিলাম একটা ফেজ ডিফারেন্স আছে। তার মানে হচ্ছে কি, আমরা এই জায়গায় যেটা করতেছি সেটা হচ্ছে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা ছিল, এইটার ইলেকট্রিক ফিল্ডকে আমরা কি করলাম, এক্স ডিরেকশনে একটা ফিল্ড, ওয়াই ডিরেকশনে একটা ফিল্ড, দুইটা ফিল্ডে ডিকম্পোজ করলাম। তো এটা হচ্ছে এই দুইটা ফিল্ডের ইকুয়েশন। So if electric field oscillations at -45 degree on the x-axis, x-axis এর সাথে -45 ডিগ্রিতে আমাদের যে প্রেজেন্ট ইলেকট্রিক ফিল্ডটা অসিলেট করতেছে, তো এইটাকে এখন আমরা এই দুইটা ইকুয়েশন থেকে, যে আমাদের এই দুইটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন থেকে আমরা এটাকে কিভাবে পাবো, যে যদি আমরা ই এক্স জিরো এবং ই ওয়াই জিরো এটার ম্যাগনিটিউড যদি ইকুয়াল ধরি, যে দুইটা কম্পোনেন্টেরই ম্যাগনিটিউড ইকুয়াল এবং দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে 180 ডিগ্রি, প্লাস মাইনাস 180 ডিগ্রি যদি ফেজ ডিফারেন্স হয়, তাহলে আমরা দুইটাকে সাম করলে ইউজিং ফাই ইকুয়ালস টু পাই, দুইটাকে সুপার ইম্পোজিশন করলে আমরা ই সমান কি পাবো, এক্স ক্যাপ ই এক্স প্লাস ওয়াই ক্যাপ ই ওয়াই। তো এটা হচ্ছে কি ইউনিট ডিরেকশন, এই যে এক্স বরাবর পজিটিভ এক্স এবং পজিটিভ ওয়াই। তাহলে এইটা এই ইকুয়েশনগুলো এখানে ইউজ করলে, এই 180 ডিগ্রি যদি ফেজ ডিফারেন্স ইউজ করি, তাহলে আমরা পাচ্ছি কি cos of omega t minus kz minus y0 cos of omega t minus kz। তার মানে এটাকে আমরা লিখতে পারি কি e0 cos of omega t minus kz, যে এই x cap ex0 minus y cap ey0, এই টার্মটা যদি আমরা আলাদা করে নেই, যে cos of omega t minus kz কমন নিয়ে, তাহলে এই জায়গায় e0 সমান আমরা লিখতে পারবো এইটা, যে x cap ex0 minus y cap ey0। তো এটা মিন করতেছে কি আমাদের রেজাল্টেন্ট যে ইলেকট্রিক ফিল্ডটা, ওইটার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা। এইটাকে যদি আমরা মানে আরেকটু বোঝার চেষ্টা করি, তো এখানে কি বোঝানো হচ্ছে দেখো, যে আমাদের যে ইলেকট্রিক ফিল্ডটা আছে, এটা কেন সবসময় একটা লাইন বরাবর থাকতেছে, ফেজ ডিফারেন্স কেন 180 ডিগ্রি হওয়া লাগতেছে, এটা যদি আমরা দেখি, যে সাপোজ এক্স ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে আমার এইটা হচ্ছে আমাদের এক্স ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড। এখন ওয়াই ডিরেকশনে আরেকটা যে ইলেকট্রিক ফিল্ড থাকবে, যে ওয়াই ডিরেকশনে যে ইলেকট্রিক ফিল্ডটা থাকবে, এটা হচ্ছে কি এটার সাথে 180 ডিগ্রি ফেজে থাকবে। তো এটার সাথে যদি 180 ডিগ্রি ফেজে থাকে, দ্যাট মিন্স ওয়াই ডিরেকশনকে আমরা
যদি এইভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এরকম এক্স ডিরেকশনে একটা ফিল্ড এরকম করে আছে, আর ওয়াই ডিরেকশনে আরেকটা আছে এরকম। দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি। এখন দুইটার মধ্যে যদি ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি হয়, তাহলে দেখো যখন টাইম ইকুয়ালস টু 0, টাইম যখন 0 তখন হচ্ছে আমাদের কি দুইটা কম্পোনেন্টেরই ভ্যালু 0। আমরা যখন টাইম আস্তে আস্তে বাড়াইতে থাকবো, এক্সটা হচ্ছে পজিটিভ ডিরেকশনে, ওয়াইটা হচ্ছে নেগেটিভ ডিরেকশনে, আমরা একটা ভ্যালু পাবো। দুইটার হচ্ছে ম্যাগনিটিউড আমরা সমান নিছি। তাহলে টি টাইম যখন আমরা আস্তে আস্তে টাইম দিয়ে মুভ করতে থাকবো, এই ডিরেকশনে যখন আমরা মুভ করতে থাকবো, ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি। সাপোজ এই পয়েন্টটা যদি আমি চিন্তা করি, এই পয়েন্টে আমরা এক্স এর একটা কম্পোনেন্ট পাবো এই জায়গায়। যে আমরা যদি এই জায়গায় চিন্তা করি, তাহলে এই পয়েন্টের জন্য এক্স কম্পোনেন্ট পাবো আমরা এইটুক সাপোজ, আর ওয়াই কম্পোনেন্ট কি নেগেটিভ ডিরেকশনে পাবো। যেহেতু ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি, এই জন্য ওয়াই পাচ্ছি নেগেটিভ ডিরেকশনে এইটুক। তাহলে এখন আমাদের রেজাল্টেন্টটা কোন জায়গায় আছে? এই জায়গায়। এই দুইটা যেহেতু ম্যাগনিটিউড সমান, এই জন্য এই অ্যাঙ্গেলটা কত থাকবে? 45 ডিগ্রি। এখন আমরা কি করলাম, আর একটু পরে যদি টাইম মোমেন্টে আসি, তাহলে এই জায়গায় যখন আসবো তখন হচ্ছে কি এক্স কম্পোনেন্টটা ম্যাক্সিমাম পজিটিভ ম্যাক্সিমাম, ওয়াই কম্পোনেন্টটা হচ্ছে কি নেগেটিভ ম্যাক্সিমাম। তাহলে এই জায়গায় এটা হবে পজিটিভ ম্যাক্সিমাম, এটা হবে নেগেটিভ ম্যাক্সিমাম। তাহলে রেজাল্টেন্টটা এই ডিরেকশনে ম্যাক্সিমাম হবে। তো এখন যখন আমরা আরেকটু মুভ করব, মুভ করে যখন এই জায়গায় আসবো, তখন কি হবে? এটার ম্যাগনিটিউডটা কমবে, ওয়াই পার্টের ম্যাগনিটিউডটাও কমবে, তখন এটা আরেকটু ডিকে করবে। তারপর যখন এই জায়গায় আসবো, তখন হচ্ছে এটা জিরোতে চলে আসলো, মানে রেজাল্টেন্টটা জিরোতে চলে আসলো। তারপরে যখন আমরা অপর ডিরেকশনে যাব, তখন হচ্ছে কি এক্সটা নেগেটিভ হয়ে গেছে, ওয়াইটা হচ্ছে পজিটিভ। তাহলে এক্স নেগেটিভ মানে এই ডিরেকশনে, ওয়াই পজিটিভ মানে এই ডিরেকশনে। তাহলে রেজাল্টেন্টটা কোন ডিরেকশনে থাকবে? এই ডিরেকশনে। তো যখন আমরা নেগেটিভ ম্যাক্সিমামে আসব, তখন হচ্ছে কি এই ডিরেকশনে আমরা এটা ম্যাক্সিমাম পাবো। তার মানে দেখো একটা পার্টিকুলার যে পিরিয়ড কমপ্লিট করার সাথে সাথে সেটা কিন্তু সব সময় এই লাইন বরাবর থাকতেছে। আমাদের রেজাল্টেন্ট ফিল্ডটা সব সময় এই লাইন বরাবর থাকতেছে, অসিলেট করতেছে এই লাইন বরাবর রেজাল্টেন্ট ফিল্ড। এই জন্য এটাকে আমরা বলতেছি লিনিয়ারলি পোলারাইজড লাইট। দেখো কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করো। এইটা যেহেতু সবসময় একটা লাইন বরাবর থাকতেছে, এই জন্য আমরা এটাকে বলতেছি লিনিয়ারলি পোলারাইজড লাইট। তো এখন একটা কম্পোনেন্ট যদি জিরো হয়, সাপোজ আমাদের ওয়াই কম্পোনেন্টটা জিরো, তার মানে কি ওয়াই কম্পোনেন্ট যদি জিরো হয়, সবসময় সেটা কোন ডিরেকশনে থাকবে? এক্স ডিরেকশনেই সবসময় পাবো। ওয়াই কম্পোনেন্ট জিরো হইলে শুধুমাত্র আমরা ফিল্ডের এই কম্পোনেন্টটা পাবো, মানে এই দিকে সে অসিলেট করতে থাকবে, তখন এটাকে আমরা বলবো এক্স পোলারাইজড। সিমিলারলি যদি এক্স কম্পোনেন্টটা জিরো হয়, যে এক্স কম্পোনেন্ট যদি জিরো হয়, তাহলে এটা শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসে অসিলেট করবে ইলেকট্রিক ফিল্ডটা, তখন এটাকে আমরা বলবো ওয়াই পোলারাইজড। এইভাবে তার অ্যাঙ্গেলটাও আমরা চেঞ্জ করতে পারবো। এখানে কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সে লিনিয়ারলি পোলারাইজড এক্স অ্যাক্সিস এর সাথে। তো এই অ্যাঙ্গেলটা যদি আমরা চেঞ্জ করতে পারবো কিভাবে? যদি আমরা ম্যাগনিটিউডটা চেঞ্জ করি। এখানে আমরা ধরে নিছি কি ই এক্স জিরো এবং ই ওয়াই জিরো হচ্ছে সমান, যার ফলে আমরা 45 ডিগ্রি পাচ্ছি। কিন্তু এই দুইটা যদি আমরা ডিফারেন্স ধরি, তাহলে কি হবে? যে যখন এক্স ম্যাক্সিমাম থাকবে, তখন হচ্ছে আমরা এই জায়গায় থাকবো, ওয়াই ম্যাক্সিমাম যদি এই জায়গায় হয়, তাহলে আমাদের রেজাল্টেন্টের ম্যাক্সিমামটা হবে কি এই ডিরেকশনে, তখন হচ্ছে এই অ্যাঙ্গেলটাও চেঞ্জ হবে। তাহলে ম্যাগনিটিউড চেঞ্জ করে আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারতেছি। কিন্তু ফেজ ডিফারেন্সটা কি হওয়া লাগতেছে? ফেজ ডিফারেন্স দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স হয় 0 ডিগ্রি থাকবে অথবা 180 ডিগ্রি থাকবে। তো এই দুইটা কেস, তাহলে এটা হচ্ছে আমাদের লিনিয়ার পোলারাইজেশন। দেখো লিনিয়ার পোলারাইজেশনটা বুঝতে পারছো কিনা? লিনিয়ার পোলারাইজেশন বুঝতে পারছো? জি স্যার। দুইটার ম্যাগনিটিউডটা সমান হইলে আমরা লিনিয়ার পোলারাইজেশন পাবো, আর ম্যাগনিটিউড ডিফারেন্স হইলেও লিনিয়ার পোলারাইজেশন পাইতে পারি। কিন্তু ফেজ অ্যাঙ্গেলটা কি থাকতে হবে? প্লাস মাইনাস 180 ডিগ্রি। তো এখন যদি আমাদের ফেজ অ্যাঙ্গেলটা প্লাস মাইনাস 180 ডিগ্রি না থাকে, তাহলে কি হবে? দেখো যে এই জায়গায় আমরা অ্যামপ্লিটিউড দুইটার ম্যাগনিটিউড ধরলাম সমান, কিন্তু ফেজ অ্যাঙ্গেল এখন আমরা ধরতেছি π/2। কারণ ফেজ অ্যাঙ্গেল যদি π/2 হয়, এটা ছিল আমাদের ইকুয়েশন, দুইটা কম্পোনেন্টের জেনারেল ইকুয়েশন। তো এটাকে যদি আমরা একটু গ্রাফিক্যালি চিন্তা করি, ফেজ অ্যাঙ্গেল যদি π/2 হয়, তাহলে গ্রাফে এটাকে আমরা কিভাবে দেখাবো?
এইটা হচ্ছে আমাদের এক্স কম্পোনেন্ট, আর ওয়াই কম্পোনেন্টটা তাহলে এটা কি হবে এখন? আমি কিন্তু এই জায়গায় সাইন ওয়েভ ড্র করতেছি বোঝানোর জন্য, কিন্তু ইকুয়েশন কস ওয়েভ এগুলো তো সিমিলার, জাস্ট টাইম মোমেন্টটা চেঞ্জ করলেই হবে, বুঝতে পারছো? তো এইটা আমরা এইটা ধরলাম এক্স কম্পোনেন্ট, তাহলে ওয়াই কম্পোনেন্ট কি হবে এটার সাথে? π/2, মানে ফেজ ডিফারেন্সটা π/2, মানে এই জায়গা থেকে স্টার্ট হবে। আচ্ছা এটা হয় নাই, আমি আবার ড্র করতেছি। তাহলে এটা কিরকম হবে? এই জায়গা থেকে যদি স্টার্ট হয়, এইটার জন্য সে ম্যাক্সিমাম থাকবে। অনেকটা এরকম হবে একই। তাহলে এখন যদি আমরা এটার ইয়েটা দেখি, পোলারাইজেশনটা চিন্তা করি, তাহলে কিরকম হবে দেখো। তো এই মোমেন্টে, এই টাইম মোমেন্টে একটা কম্পোনেন্ট হচ্ছে জিরো, এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্টটা জিরো, এক্স কম্পোনেন্টটা ম্যাক্সিমাম। তাহলে এই জায়গার মধ্যে আমরা যদি দেখি এইটাতে এরকম ভেক্টোরিয়ালি যদি দেখি, তাহলে এক্স ডিরেকশন হচ্ছে ম্যাক্সিমাম, ওয়াই কম্পোনেন্ট হচ্ছে জিরো, তাহলে রেজাল্টেন্টটা আমরা পাচ্ছি এইটুকু। তো যখন আমরা টাইমে মুভ করব আরেকটা পার্টিকুলার টাইমের পরে, যখন এই জায়গায় আসবো, তখন হচ্ছে কি এই আমরা যখন এই জায়গায় চলে আসবো, সাপোজ এই জায়গায়, তখন হচ্ছে এক্স হচ্ছে জিরো, ওয়াই হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে এই জায়গায় যখন আসলাম, এই পয়েন্টে যখন আসলাম, তখন হচ্ছে এক্স জিরো হয়ে গেছে, ওয়াইটা হয়ে গেছে ম্যাক্সিমাম। এই দুইটার মাঝখানে যখন আমরা চেঞ্জ করতে থাকবো, যখন এই পয়েন্টে আসবো, তখন হচ্ছে এক্স কমবে, ওয়াইটা বাড়তে থাকবে। তো এই পয়েন্টে যখন আসলাম, সাপোজ এই দুইটার মাঝামাঝি এই পয়েন্টে, তখন এক্সটা কমলো, ওয়াইটা কি হইলো, বাড়তে থাকলো। এরকম করে আমরা যখন টাইমে মুভ করব, দেখো এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে মুভ করতেছি, তখন এই যে ইলেকট্রিক ফিল্ডের অসিলেশনটা এই ডিরেকশন থেকে চেঞ্জ হয়ে আস্তে আস্তে এই ডিরেকশনে চলে আসছে। তারপর যখন আমরা আরেকটু সামনে যাব, তখন হচ্ছে কি এক্সটা নেগেটিভ হচ্ছে, ওয়াইটা হচ্ছে পজিটিভ হচ্ছে। তো এই পয়েন্টে কি হবে, এই পয়েন্টে হচ্ছে ওয়াই জিরো আর এক্স হচ্ছে নেগেটিভ, তাহলে ওয়াই জিরো এক্স হচ্ছে নেগেটিভ, তাহলে এই পয়েন্টে অসিলেশন হবে এই ডিরেকশনে, এইটা এই দিকে চেঞ্জ হচ্ছে। তারপরে যখন এই জায়গায় আসবো, তখন হচ্ছে কি ওয়াইটা হচ্ছে পজিটিভ দিকে ম্যাক্সিমাম, এক্স হচ্ছে জিরো, তাহলে এই জায়গায়। তাহলে দেখো একটা ফুল রিভলিউশনে, একটা ফুল পিরিয়ডে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা কি হচ্ছে, এইভাবে অসিলেট করতেছে, মানে এই ডিরেকশনে রোটেট করতেছে। এখন আমরা যদি এটাকে এইভাবে দেখি, প্রপাগেশন হচ্ছে জেড ডিরেকশনে, এটা হচ্ছে শুধুমাত্র কি করতেছি আমরা, এই যে প্লটটা, এটা হচ্ছে আমরা একটা এক্স ওয়াই প্লেনে দেখতেছি, এই ভেক্টোরিয়াল সামেশনটা। তো এখন এইটাকে যদি আমরা জেড ডিরেকশনে চিন্তা করি, মানে জেড ডিরেকশনে একটা পার্টিকুলার টাইমের পরে দেখি, তাহলে এইদিকে যখন আমরা এই ইলেকট্রিক ফিল্ডটাকে দেখবো, তখন কি হবে দেখো, এই টাইমে হচ্ছে এইখানে আছে সে, একটা পার্টিকুলার টাইমের পরে এইদিকে, আরেকটা পার্টিকুলার টাইমের পরে সেই জায়গায় চলে আসছে, আরেকটা পার্টিকুলার টাইমের পরে এই জায়গায়, আরেকটা পার্টিকুলার টাইমের পরে যায়। সো একটা ফুল পিরিয়ড পরে যদি আমরা এইদিকে থাকা, এইদিকে এই পাশ থেকে যদি দেখি, এই পাশ থেকে যদি আমরা ওয়াচ করি, তাহলে কি মনে হবে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে একটা সার্কুলার বরাবর ঘুরতেছে। তো এই জন্য এটাকে আমরা বলতেছি সার্কুলার পোলারাইজড। বুঝতে পারছো কনসেপ্টটা? এই ডিরেকশন থেকে যখন আমরা ইলেকট্রিক ফিল্ডটা দেখবো, তখন কি হবে, আমরা দেখতে পাবো যে ইলেকট্রিক ফিল্ডটা একটা সার্কেল বরাবর এদিকে রোটেট করতেছে। তখন এটা এই জন্য এটাকে আমরা বলতেছি সার্কুলার পোলারাইজড, এটা সার্কেল বরাবর রোটেট করতেছে। এখন এই রোটেশনটা কোন ডিরেকশনে হবে, এটা হচ্ছে যদি এই ডিরেকশনে হয়, এই রোটেশনটা যদি এই ডিরেকশনে হয়, তার মানে হচ্ছে কি এটা কাউন্টার ক্লকওয়াইজ, রাইট সার্কুলারলি পোলারাইজ বলা হয় এটাকে, রাইট সার্কুলারলি পোলারাইজ, যে কাউন্টার সরি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করতেছে। আর যখন কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করবে, তখন এটাকে আমরা বলবো কি লেফট সার্কুলারলি পোলারাইজড। তাহলে ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করলে এটা হবে রাইট সার্কুলারলি পোলারাইজড, আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করলে এটা হবে লেফট সার্কুলারলি পোলারাইজড। তো এই রোটেশনটা কোন ডিরেকশনে হবে, এটা ডিপেন্ড করে কিসের উপরে, এই যে দুইটার মধ্যে ফেজ ডিফারেন্সের উপরে। ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি হইলে একটা হবে, যেমন আমরা দেখলাম 90 ডিগ্রি হইলে এই ডিরেকশনে, আর যদি -90 হয়, তখন কি হবে, এটা উল্টা ডিরেকশনে। তাহলে এইটার ফেজ ডিফারেন্স যখন 90 ডিগ্রি থাকতেছে, আর তাদের ম্যাগনিটিউড যখন সেম থাকতেছে, অ্যামপ্লিটিউড সেম, ফেজ ডিফারেন্স 90, এই ইকুয়েশন থেকে যদি দেখি আমরা, তাহলে দেখো এইটার অ্যামপ্লিটিউড a, তাহলে এটা পাচ্ছি a cos of omega t minus kz, এইটার অ্যামপ্লিটিউড a, কিন্তু ফেজ ডিফারেন্স হচ্ছে π/2, তার দ্যাট মিন্স আমরা এখানে পাবো কি -a sin of omega t minus kz।
তাহলে ফেজ ডিফারেন্স পাই বাই 2 হইলে এই একটা হচ্ছে a আর একটা হচ্ছে মাইনাস a, তাহলে এই দুইটা দিয়ে যদি আমরা ইকুয়েশন নেই তাহলে এটা কিসের ইকুয়েশন? ex² + ey² = a²। এটা একটা সার্কেলের ইকুয়েশন মিন করতেছে। দ্যাট মিন্স এটা হবে কি সার্কুলারলি পোলারাইজ। ইকুয়েশন থেকে আমরা দেখতেছি এটা হবে সার্কুলারলি পোলারাইজ, মানে টাইম ইকুয়ালস টু 0 তে আমরা যদি এই ইকুয়েশন থেকে যদি দেখি টাইম ইকুয়ালস টু 0 তে x অ্যাক্সিসে আমরা অ্যামপ্লিটিউড পাচ্ছি a, y অ্যাক্সিসে অ্যামপ্লিটিউড 0, যে এই জায়গায় যেটা দেখছিলাম। তাহলে টাইম 0 তে x হচ্ছে a, y হচ্ছে 0। আবার টাইম যখন 90 তে আসবে, ওমেগা টি যখন 90, তখন কি হবে? এইটা হবে 0, এইটা হবে -a, তখন আমরা এই জায়গায় চলে আসবো। তারপর আরেকটা পার্টিকুলার মোমেন্ট পরে এই জায়গায়, আরেকটা পার্টিকুলার মোমেন্ট পরে এই জায়গায়, তার মানে এটা টাইমের সাথে সাথে সার্কুলার রোটেট করতেছে। তো এটা হচ্ছে রাইট সার্কুলারলি পোলারাইজড। তো এই জায়গায় কতটুকু ডিসটেন্স ট্রাভেল করার পরে একটা সার্কুলার রিভলিউশন কমপ্লিট হবে, এই থিটাটা আমরা বের করতে পারবো কে ডেল জেড। ডেল জেড হচ্ছে প্রপাগেশন ডিসটেন্স কতটুকু ট্রাভেল করতেছে। তাহলে থিটা যে ডেল জেড ডিসটেন্স ট্রাভেল করার পরে এই ইনিশিয়াল যে পজিশনটা ছিল এই পজিশন থেকে সে সার্কুলারলি কতটুকু ডিসটেন্স গেছে, এটা হচ্ছে থিটা। এটা আমরা বের করতে পারবো কিভাবে? কে ইনটু ডেল জেড। কে হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট 2π/λ। তাহলে এই হচ্ছে সার্কুলারলি পোলারাইজড এর কনসেপ্ট। সার্কুলার পোলারাইজেশনের জন্য আমরা দেখলাম কি হওয়া লাগবে? দুইটার অ্যামপ্লিটিউড, দুইটা কম্পোনেন্টের অ্যামপ্লিটিউড সমান হইতে হবে আর ফেজ অ্যাঙ্গেল ±π/2। তাহলে লিনিয়ার পোলারাইজেশনের জন্য আমরা দেখছি যে অ্যামপ্লিটিউড সমান হোক বা না হোক, ফেজ ডিফারেন্স যদি ±180 হয় তাহলে আমরা লিনিয়ার পোলারাইজেশন পাচ্ছি। কিন্তু সার্কুলার পোলারাইজেশনের জন্য আমাদের ফেজ ডিফারেন্সটা ±π/2 90 ডিগ্রি হইতে হবে সব সময়, আর অ্যামপ্লিটিউডটা অবশ্যই সমান থাকতে হবে। অ্যামপ্লিটিউডটা কেন অবশ্যই সমান থাকতে হবে আমরা বলতেছি, এইটা যদি দেখি। আচ্ছা, এটাতে পরে আসতেছি। এখন আমরা এই জায়গায় সামারাইজ করলাম যে এইটা হচ্ছে ইকুয়েশন দুইটা কম্পোনেন্ট। তো এখন ex0 = 0, ey0 = যদি 1 হয় তাহলে এটা হবে কি y পোলারাইজড লাইট, যেখানে ফেজ অ্যাঙ্গেল যদি 0, দুইটার মধ্যে ফেজ অ্যাঙ্গেল 0, ex0 0, ey0 1, মানে কোনো x কম্পোনেন্ট নাই, y কম্পোনেন্ট হচ্ছে, মানে সবগুলাই হচ্ছে y কম্পোনেন্ট, তখন এটা আমরা পাবো কি y পোলারাইজ। আর সিমিলারলি যদি x কম্পোনেন্ট 1 হয়, y কম্পোনেন্ট 0 হয়, তখন এটা কি পাবো? x পোলারাইজ। আর দুইটাই যদি 1 হয় আর ফেজ অ্যাঙ্গেল যদি 0 হয়, দুইটাই 1, ফেজ অ্যাঙ্গেল 0, দ্যাট মিন্স এইটা যখন পজিটিভ এইটাও পজিটিভ, তাহলে আমরা কত ডিগ্রিতে পাচ্ছি? এটা 45 ডিগ্রিতে। ফেজ অ্যাঙ্গেল 0, দুইটাই 1 হইলে 45 + 45, আর ফেজ অ্যাঙ্গেল যদি ±180 হয়, এই দুইটা অ্যামপ্লিটিউড সমান হয়, তখন আমরা এই ডিরেকশনে পাবো, -45 হবে। তো লিনিয়ার পোলারাইজেশনটা এইভাবে আমরা কোন ডিরেকশনে পাবো? এটা হচ্ছে অ্যামপ্লিটিউড এবং ফেজ দুইটা দ্বারা ডিফাইন হবে। ফেজ সবসময় 0 অথবা 180, এই দুইটা কেস হইলেই আমরা লিনিয়ার পোলারাইজেশন পাবো। ফেজ ডিফারেন্স 0 অথবা 180, এই দুইটা কেস হইলে লিনিয়ার পোলারাইজেশন পাবো। আর সার্কুলার পোলারাইজেশন কখন পাবো? যখন দুইটার অ্যামপ্লিটিউড সমান আর ফেজ হচ্ছে π/2 অথবা -π/2। π/2 হইলে আমরা পাবো রাইট সার্কুলার পোলারাইজড, -π/2 হইলে পাবো লেফট সার্কুলারলি পোলারাইজড, কিন্তু অ্যামপ্লিটিউডটা সমান হইতে হবে। তাহলে আমরা লিনিয়ার পোলারাইজেশন বুঝলাম, সার্কুলার পোলারাইজেশন বুঝলাম। এখন অ্যামপ্লিটিউড যদি সমান না হয় তাহলে কি হবে? দেখো, অ্যামপ্লিটিউড যদি দুইটার সমান না হয়, যেমন এই কেসটা দেখো, ফেজ অ্যাঙ্গেল π/2 ঠিক আছে, কিন্তু দুইটার অ্যামপ্লিটিউড সমান না, তাহলে কি হবে? যে অ্যামপ্লিটিউড যদি সমান না হয়, আমরা যদি এই ইকুয়েশন থেকে যদি দেখি, তাহলে এই জায়গার মধ্যে যে ওমেগা টি ইকুয়ালস টু যখন 0, ফেজ অ্যাঙ্গেল π/2 ঠিক আছে, তো ওমেগা টি যদি 0 হয় তাহলে ex এইটা সমান আমরা পাবো কি? সাপোজ এইটা ধরলাম আমরা টুয়াইস a, তো এটা ধরলাম আমরা a, এটার অ্যামপ্লিটিউড হচ্ছে টুয়াইস a। তাহলে ওমেগা টি 0 তে আমরা এইটা পাবো a, এইদিকে পাবো a, এই ডিরেকশনে 0, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা আছে এই জায়গায়। তো এখন ওমেগা টি সমান যখন 90 তে যাব, এটা যেহেতু π/2, তার মানে এইটাতে আমরা কি পাচ্ছি? এই ইকুয়েশনে পাচ্ছি আমরা -2a সাইন অফ এইটা, সাইন অফ এটা। তাহলে ওমেগা টি যখন আমরা 90 তে যাব, তখন হচ্ছে এইটা 0, x কম্পোনেন্টটা 0, আর এই কম্পোনেন্টটা কত হবে? y কম্পোনেন্টটা হবে -2a। তাহলে এটা যদি a হয় তাহলে -2a কোন জায়গায় হবে? এই জায়গায়।
তার মানে এখন চেঞ্জটা দেখো, আমরা যখন ওমেগা টি আস্তে আস্তে বাড়াইতে থাকবো, এক্স কম্পোনেন্টটা কমতে থাকবে, ওয়াই কম্পোনেন্টটা বাড়তে থাকবে, কিন্তু এইটা যে দুইটা যেহেতু অ্যামপ্লিটিউডটা সমান না, তাহলে যখন আবার এই জায়গায় আসবো এটা হবে এই জায়গায়, আবার যখন এইটাতে আসবে এটা হবে এই জায়গায়। তো এখন যে পোলারাইজেশনটা আমরা দেখবো, এই পোলারাইজেশনটা হবে কি একটা ইলিপ্টিক্যাল পোলারাইজেশন। এই জন্য এটাকে বলা হচ্ছে ইলিপ্টিক্যাল পোলারাইজেশন। তো অ্যামপ্লিটিউড যদি সমান না হয়, তাহলে ফেজ অ্যাঙ্গেল π/2 থাকলে আমরা দেখছি যে সার্কুলার পোলারাইজেশন পাওয়ার কথা, কিন্তু ফেজ অ্যাঙ্গেল π/2 আছে, অ্যামপ্লিটিউড যদি দুইটার সমান না হয় তখন আর আমরা সার্কুলার পাচ্ছি না, তখন আমরা কি পাচ্ছি? ইলিপ্টিক্যাল পোলারাইজেশন পাচ্ছি। তো এই জন্য সার্কুলার পোলারাইজেশনের জন্য আমাদের দুইটা কন্ডিশনই ফুলফিল করতে হবে, অ্যামপ্লিটিউড সমান এবং ফেজ অ্যাঙ্গেল π/2। তো ফেজ অ্যাঙ্গেল π/2 আর ম্যাগনিটিউড যদি ডিফারেন্ট হয় তাহলে আমরা ইলিপ্টিক্যাল পোলারাইজেশন পাচ্ছি। তো এই জায়গাও সিমিলার, যে যদি π/2 হয় তাহলে রাইট ইলিপ্টিক্যাল পোলারাইজড, -π/2 হলে আমরা পাবো কি? লেফট ইলিপ্টিক্যাল পোলারাইজড। তো এখন ফেজ অ্যাঙ্গেল যদি π/2 না হয়, π/4 হয়, তখন আমরা কি পাবো? এইটাতে দেখো তার মেজর অ্যাক্সিসটা হচ্ছে যেই ডিরেকশনে অ্যামপ্লিটিউড বেশি ওই ডিরেকশন বরাবর আছে। যে ওয়াই অ্যাক্সিসে আমাদের অ্যামপ্লিটিউড বেশি, তো মেজর অ্যাক্সিসটা হচ্ছে ইলিপসের মেজর অ্যাক্সিসটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে আছে। তো এখন যদি π/2 ছাড়া অন্য কোনো ফেজ অ্যাঙ্গেল থাকে, সাপোজ এই জায়গায় ফেজ অ্যাঙ্গেল π/4, তাহলে π/4 হইলে কি হবে? এই যে তার মেজর অ্যাক্সিসটা, এই মেজর অ্যাক্সিসটা তখন রোটেট হয়ে যাবে, মেজর অ্যাক্সিসটা আর আগেরটাতে থাকবে না। তাহলে ইলিপ্টিক্যাল পোলারাইজেশনের জন্য আমরা দেখতেছি, তো আচ্ছা এইটাতে হচ্ছে লিনিয়ার পোলারাইজ, তো এটা তো আমরা আলোচনা করছি। ইলিপ্টিক্যাল পোলারাইজেশনের জন্য তাহলে যদি ফেজ অ্যাঙ্গেল π/2 হয় এবং দুইটার ম্যাগনিটিউড যদি ইকুয়াল না হয়, তখন আমরা পাবো ইলিপ্টিক্যাল পোলারাইজেশন। আবার ফেজ অ্যাঙ্গেল যদি π/4 হয়, ওই কেসেও আমরা কি পাচ্ছি? ইলিপ্টিক্যাল পোলারাইজেশন পাচ্ছি, কিন্তু তার মেজর অ্যাক্সিসটা কি হয়ে গেছে? রোটেট হয়ে গেছে। তো এই হচ্ছে তিনটা পোলারাইজেশন আমরা দেখলাম, লিনিয়ার পোলারাইজেশন, সার্কুলার পোলারাইজেশন, ইলিপ্টিক্যাল পোলারাইজেশন। তো এই তিনটা পোলারাইজেশন ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা একটু দেখো, আর কোনো কনফিউশন আছে? স্যার, হ্যাঁ বলো। স্যার ওই যে র্যান্ডম কোনো ফেজের জন্য হচ্ছে কি এরকম পোলারাইজেশন বের করা যাবে, মানে ওটা কিভাবে হ্যাঁ, র্যান্ডম ফেজের জন্য বের করা যাবে, কিন্তু দুইটা কম্পোনেন্ট যদি র্যান্ডম, মানে যে কোনো ফেজে থাকলেই যে পোলারাইজেশন পাবো এরকম না। মনে করো এটা তখন কোন একটা দিক, মানে কোন একটা ডিরেকশনে হয়তো ওয়েল ডিফাইন্ড থাকবে না, মানে তখন এটা হয়তো আনপোলারাইজড লাইট হয়ে যাবে। যেমন সাপোজ আমাদের যদি র্যান্ডম একটা ফেজ থাকে, π/4 এর চেয়ে কম 30 ডিগ্রি ফেজ ডিফারেন্স, তাহলে 30 ডিগ্রি ফেজ ডিফারেন্সের জন্য দেখা যাবে কি এটা হচ্ছে সার্কুলারও হচ্ছে না, ইলিপ্টিক্যালও হচ্ছে না। ইলিপ্টিক্যাল কি হবে? সম্ভবত হবে না। ইলিপ্টিক্যালও হচ্ছে না, সার্কুলারও হচ্ছে না, তখন এটা কি হবে? মানে র্যান্ডমলি মুভ করতে থাকবে, মানে হচ্ছে এই অসিলেশনটা তখন র্যান্ডম হয়ে যাবে। ইলেকট্রিক ফিল্ডের অসিলেশনটা যদি এই র্যান্ডম একটা ফেজ ডিফারেন্স থাকে, এই ইলেকট্রিক ফিল্ডের অসিলেশনটা কি হয়ে যাবে? এই জায়গায় র্যান্ডম হয়ে যাবে, তখন এটাকে আমরা বলবো কি? আনপোলারাইজড লাইট। বুঝতে পারছো? যদি ফেজ ডিফারেন্সটা র্যান্ডম থাকে তখন এই জায়গা থেকে আমরা যদি এই ডিরেকশন থেকে যদি দেখি, তখন এই জায়গায় ইলেকট্রিক ফিল্ডের অসিলেশনটা র্যান্ডম থাকবে। যে এক জায়গায় তো সাপোজ এই জায়গায় হয়তো এরকম হাইয়েস্ট ম্যাগনিটিউড থাকলো, পরের জায়গায় দেখা যাবে এই জায়গায় ম্যাগনিটিউডটা চলে আসছে, পরেরটাতে হয়তো দেখা যাবে এই জায়গায় চলে গেছে, এরকম করে রাখি, মানে কোনো ওয়েল ডিফাইন্ড আমরা কোনো স্ট্রাকচার পাবো না, তখন এটাকে বলা হবে আনপোলারাইজড লাইট। তো এই জায়গায় ইলিপ্টিক্যাল পোলারাইজেশনের ইকুয়েশনটা দেখানো হচ্ছে কি 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 জন্য ইলিপ্টিক্যাল, এটা তো আমরা দেখছি যে এক্স কম্পোনেন্টের জন্য আমরা cos অফ ওমেগা ই এক্স, এটা হচ্ছে a cos অফ ওমেগা t মাইনাস kz, আর ই ওয়াই b cos অফ ওমেগা t মাইনাস kz প্লাস ফাই। তো এই দুইটা যদি হয় এবং অ্যামপ্লিটিউড যদি ডিফারেন্স হয়, ফেজ অ্যাঙ্গেল যদি π/2 হয়, তাহলে আমরা জানি কি হবে? ইলিপ্টিক্যাল পোলারাইজেশন হবে। হ্যাঁ মেহেদি হাসান বলো। স্যার এখানে তো শুধু ইলেকট্রিক ফিল্ডটা কনসিডার করছে না, ম্যাগনেটিক ফিল্ডের ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম হবে? শুধুমাত্র আমরা যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে আমরা কি ইলেকট্রিক ফিল্ডটা জানলে ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে পারি না? স্যার ওই যে জাস্ট এটা যেরকম ভাবে পোলারাইজড হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডটাও কি মানে 90 ডিগ্রি
অ্যাঙ্গেলে ওইরকম ভাবে পোলারাইজড হতে হ্যাঁ থাকবে। সিমিলার, ইলেকট্রিক ফিল্ডটা যেরকম হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা ওইরকমই তো হবে, কারণ ইলেকট্রিক ফিল্ডের সাথে ম্যাগনেটিক ফিল্ডটা কি থাকবে 90 ডিগ্রিতে থাকবে, প্রপাগেশন ডিরেকশনে পারপেন্ডিকুলার থাকবে। তার মানে আমার ইলেকট্রিক ফিল্ডটা যদি এইদিকে ইলেকট্রিক ফিল্ডটা যদি ওয়াই অ্যাক্সিসে সবসময় অসিলেট করে, প্রপাগেশন যদি জেড অ্যাক্সিসে হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা অবশ্যই কি থাকবে এক্স অ্যাক্সিসে থাকবে। বুঝতে পারছো জি স্যার। ভ্যাকুয়ামের মধ্যে? তো এই জন্য শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডের ওরিয়েন্টেশন জানলে আমাদের ম্যাগনেটিক ফিল্ডে ওরিয়েন্টেশনটা বের করা সম্ভব। এই জন্য শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডটাই কনসিডার করা হচ্ছে কি, যে একটা জানলে আমাদের জন্য এনাফ, আমরা দুইটা ইনফরমেশন বের করতে পারতেছি, এক্সট্রাক্ট করতে পারতেছি। এই জন্য ওইটা আর আলাদাভাবে দেখানো হচ্ছে না। তো এটা তো হচ্ছে ইকুয়েশনটা আমরা তাহলে ex, এটা থেকে আমরা লিখতে পারবো কি ex বাই a cos of omega t minus kz। সিমিলারলি এটা থেকে লিখতে পারবো যে মাইনাস sin of omega t minus kz ey বাই b। তাহলে এই জায়গা থেকে যদি স্কয়ার নেই, তাহলে আমরা জানি sin স্কয়ার cos স্কয়ার এটা সমান 1, তাহলে ইকুয়েশনটা পাবো এইটা। এখন এই ইকুয়েশনে যদি a b দুইটার অ্যামপ্লিটিউড সমান হয়, তাহলে আমরা পাচ্ছি কি সার্কুলার পোলারাইজ। আর অ্যামপ্লিটিউড যদি ডিফারেন্ট হয়, তখন আমরা পাচ্ছি ইলিপ্টিক্যাল পোলারাইজ। এটা হচ্ছে তখন একটা ইলিপসের ইকুয়েশন হবে। তো এই হচ্ছে মোটামুটি তিনটা টাইপের পোলারাইজেশন আমরা দেখলাম। তো এখন মেলাস ল এটা কি বলতেছে দেখো, যে randomly polarized light is incident on polarizer 1 with a transmission axis TA1। তো পোলারাইজার কি, পোলারাইজার কি এটা আমরা সবাই জানি যে এটা হচ্ছে সাপোজ একটা ক্রিস্টাল বা একটা ডিভাইস। তো এই ডিভাইসের মধ্য দিয়ে যদি আমরা আনপোলারাইজড লাইট পাস করি, এইটা হচ্ছে একটা আনপোলারাইজড লাইট। আনপোলারাইজড মানে কি, সেটা হচ্ছে সবগুলা ডিরেকশনে সেটা অসিলেট করতেছে র্যান্ডমলি, তাহলে এটা হচ্ছে একটা আনপোলারাইজড লাইট। এটাকে যদি আমরা একটা পোলারাইজার দিয়ে পাস করি, তাহলে এই পোলারাইজার দিয়ে পাস করার পরে এই পোলারাইজারটা শুধুমাত্র একটা স্পেসিফাইড ডিরেকশনের ইলেকট্রিক ফিল্ডকে পাস করতে দিবে, বাদ বাকি সবগুলোকে সে আটকায় দিবে। তো এইটা থেকে যখন আমরা এই পাশে যখন দেখবো, তখন দেখা যাবে ইলেকট্রিক ফিল্ডটা একটা পার্টিকুলার ডিরেকশনে রোটেট করতে অসিলেট করতেছে। মানে এটা তখন কি হয়ে যাবে, লিনিয়ারলি পোলারাইজড হয়ে যাবে। তো এই যে পার্টিকুলার ডিরেকশনের ইলেকট্রিক ফিল্ডকে সে পাস করতে দেয়, ওইটাকে বলা হয় পোলারাইজারের ট্রান্সমিশন অ্যাক্সিস টিএ। এইটা হচ্ছে ট্রান্সমিশন অ্যাক্সিস। তো এইখানে আমাদের ট্রান্সমিশন অ্যাক্সিসটা হচ্ছে এইদিকে ভার্টিক্যাল ডিরেকশনে। তো আমরা একটা আনপোলারাইজড লাইটকে এখানে পাস করলাম, তাহলে এই পাশে আমরা কি পাবো, একটা লিনিয়ারলি পোলারাইজড লাইট পাবো। তো এই জায়গা থেকে এইটা হচ্ছে আমাদের তাহলে একটা পোলারাইজার। তো মেলাস ল কি বলতেছে, যে যদি আমরা একটা পোলারাইজারের মধ্যে নরমালি ইনসিডেন্ট করি লাইট, নরমালি ইনসিডেন্ট মানে হচ্ছে এই প্রপাগেশন ডিরেকশনটা হচ্ছে এই প্লেনের নরমাল ডিরেকশনে আসতেছে, মানে একদম নরমাল ডিরেকশনে এই জায়গায় ইনসিডেন্ট হচ্ছে। নরমালি ইনসিডেন্ট করলাম, তাহলে কি হবে, এই জায়গা থেকে আমরা লাইট ইমার্জিং ফ্রম পোলারাইজার 1 is linearly polarized with E along TA1। ইলেকট্রিক ফিল্ডটা ট্রান্সমিশন অ্যাক্সিস বরাবর অসিলেট করতেছে, এরকম একটা লিনিয়ার পোলারাইজেশন পাবো। এই কোয়েশ্চেন আছে কারো, বলো। জি স্যার। স্যার ওই যে মানে আমরা পোলারাইজার দিয়ে তো স্যার মানে যে কোনো একটা ডিরেকশনে হচ্ছে ওই যে ইলেকট্রিক ফিল্ডটাকে কনফাইনমেন্ট করতেছি। তাহলে স্যার ওই যে আমার যদি ইলেকট্রিক ফিল্ডটা ওয়াই এক্সিসে কনফাইনমেন্ট হয়ে যায়, তাহলে ওই পোলারাইজার দিয়ে ওই যে ম্যাগনেটিক ফিল্ডের সাথে জেড এক্সিস বরাবর যাবে। তাহলে এটা স্যার মানে জেড এক্সিস বরাবর যাবে কিভাবে? তো স্যার আমরা ওয়েবটা তো স্যার ওয়াই এক্সিস বরাবর কনফাইনমেন্ট হয়ে যাচ্ছে। সে ওয়েভ কে কনফাইন করতেছে না, সে হচ্ছে শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড কে কনফাইন করতেছে। বুঝতে পারছো? ওয়েভ কে সে আচ্ছা কনফাইন করতেছে না, কিন্তু সে শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডের অসিলেশনটাকে আটকায় দিচ্ছে। যে অন্যান্য ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড অসিলেট করলে এটা পাস করতে পারবে না, শুধুমাত্র এই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ডটা পাস করতে পারবে। তো ম্যাগনেটিক ফিল্ডটাও সিমিলার, এটার অপোজিট হবে। মানে হচ্ছে কি, এটা ট্রান্সমিশন অ্যাক্সিস যদি এইটা হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের জন্য ট্রান্সমিশন অ্যাক্সিস কি হবে, এটা ভার্টিক্যাল। মানে এটা ভার্টিক্যাল ডিরেকশনের ম্যাগনেটিক ফিল্ডকে সে পাস করতে দিবে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটা বুঝলাম যে পোলারাইজার 1 থেকে আমরা লিনিয়ার পোলারাইজড আউটপুট পাবো। তো এখন কি হচ্ছে, এই আউটপুটটা আমরা আরেকটা পোলারাইজার ইউজ করলাম, পোলারাইজার 2 বলতেছি যেটাকে। তো এইটাকে কেন অ্যানালাইজার বলা হচ্ছে, যে অ্যানালাইজার হচ্ছে আমরা যে কেমিস্ট্রি পড়ার সময় ইন্টারের ক্ষেত্রে সম্ভবত ইন্টারমিডিয়েট কেমিস্ট্রি পড়ার সময় দুইটা পোলারাইজার ইউজ করে, এইটাকে রোটেট করে করে আমরা এই অ্যাঙ্গেলটা বের করতে পারি, যে এই যে লিনিয়ার পোলারাইজটা এটা কোন ডিরেকশনে আছে এটা বের করতে পারি। তো এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যানালাইজার। মানে এইটাকে যদি আমরা এখন রোটেট করি, তাহলে এইটা যখন রোটেট করতে থাকবো,
তো রোটেট করতে করতে যেই মোমেন্ট, আমরা এটা ট্রান্সমিশন অ্যাক্সিসটা জানি, তো এটা যদি রোটেট করে এই পাশ থেকে যদি আমরা লাইটটাকে একটা ডিটেক্টরে ফেলি, তাহলে যেই ডিরেকশনের জন্য এই জায়গায় আমরা ইন্টেন্সিটি ম্যাক্সিমাম পাবো, আমরা বলতে পারবো লিনিয়ারলি পোলারাইজ লাইট যেটা হইছে ওইটার এই ডিরেকশনেই আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যানালাইজার। তাহলে এই লাইটটা আমরা কি করলাম, একটা পোলারাইজার 2 তে ইনসিডেন্ট করলাম, দিস ইজ কল্ড অ্যানালাইজার, যেটা ট্রান্সমিশন অ্যাক্সিস TA2 এট অ্যান অ্যাঙ্গেল থিটা টু TA1। সো এইটা ট্রান্সমিশন অ্যাক্সিস হচ্ছে কি TA2, যেটা TA1 এর সাথে থিটা অ্যাঙ্গেলে আছে। তাহলে এই লাইটের ডিটেক্টরে আমরা কি পরিমাণ ইন্টেন্সিটি পাবো ওইটা ডিপেন্ড করতেছে কিসের উপরে, ওইটা কিভাবে বের করতে পারবো, যে এই জায়গায় যে ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্টটা পাবো, এটা যদি ই হয়, এটা যদি থিটা হয়, তাহলে ট্রান্সমিশন অ্যাক্সিস 2 তে সে কি পরিমাণ পাস করতে দিবে, যে এই ইলেকট্রিক ফিল্ডে যেই কম্পোনেন্ট এই অ্যাক্সিস বরাবর আছে ওই কম্পোনেন্টকেই সে পাস করতে দিবে। তাহলে এটা যদি ই হয়, এই ট্রান্সমিশন অ্যাক্সিস 2 বরাবর আছে কি ই cos থিটা, তাহলে এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড পাবো আমরা ই cos থিটা। তাহলে এইটার ইন্টেন্সিটি কি হবে, ইলেকট্রিক ফিল্ডের স্কয়ারের সাথে হচ্ছে ইন্টেন্সিটি চেঞ্জ হয়, তাহলে এই ডিটেক্টরে ইন্টেন্সিটি হবে কি ই cos থিটা হোল স্কয়ার, মানে ই cos থিটা হোল স্কয়ার। তাহলে ইনিশিয়াল ইন্টেন্সিটি যদি I0 হয়, তো এই পোলারাইজার 2 দিয়ে পাস করার পরে দুইটার অ্যাঙ্গেল ডিফারেন্স যদি থিটা হয়, তাহলে এই ডিটেক্টরে আমরা কি পরিমাণ ইন্টেন্সিটি পাবো ওইটা বের করার জন্য এইটাই হচ্ছে মেলাস ল, যে I থিটা এটা সমান হবে কি I0 cos স্কয়ার থিটা। তো এই কনসেপ্টগুলো ইউজ করে অপটিক্যাল অ্যানাইসোট্রপি এবং অপটিক্যাল আইসোট্রপি, এই দুইটা জিনিস ডিফাইন করা হয়, যে এই পোলারাইজেশনের কনসেপ্ট ইউজ করে। যে যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ ইউনিফর্ম অ্যালং অল দা ডিরেকশন, যে কোনো একটা ম্যাটেরিয়ালে যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা একই থাকে, যে কোনো ডিরেকশনের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা যদি সমান থাকে, তখন ওই ম্যাটেরিয়ালকে বলবো আমরা আইসোট্রপিক ম্যাটেরিয়াল। আর অ্যানাইসোট্রপিক ম্যাটেরিয়াল কোনটা, যেটাতে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n ডিপেন্ডস অন দা ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড ইন দা প্রপাগেটিং লাইট বিম, যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের উপরে যেটাতে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ডিপেন্ড করে ওইটাকে বলা হয় অ্যানাইসোট্রপিক ম্যাটেরিয়াল। যে সাপোজ এইটা যদি আমাদের একটা ক্রিস্টাল হয়, তাহলে এইটা যদি আইসোট্রপিক হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ডে লাইট যদি এই ডিরেকশনে প্রপাগেট করে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা যদি এই দিকে সে অসিলেট করে, তখন আমরা যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পাবো, ইলেকট্রিক ফিল্ডটা যদি এই দিকে অসিলেট করে সিমিলার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পাবো। তো এই জন্য এটাকে বলা হয় আইসোট্রপিক ম্যাটেরিয়াল। কিন্তু যদি অ্যানাইসোট্রপিক হয়, তাহলে দেখা যাবে এই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ডের অসিলেশনের জন্য আমরা যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পাচ্ছি, এই ডিরেকশন অসিলেশনের জন্য আমরা একটা ডিফারেন্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পাবো। তো এই সব ম্যাটেরিয়ালকে বলা হয় অ্যানাইসোট্রপিক ম্যাটেরিয়াল। Most non-crystalline materials such as glasses and liquids and all cubic crystals, তো এইগুলা হচ্ছে কি অপটিক্যালি আইসোট্রপিক, যে গ্লাস, লিকুইডস মানে নন ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল যেগুলো আছে এবং কিউবিক ক্রিস্টাল যেগুলা, ওইগুলা হচ্ছে কি অপটিক্যালি আইসোট্রপিক, মানে এগুলাতে যে কোনো ডিরেকশনে লাইট আসুক না কেন সবগুলোর জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা সমান থাকবে, এই জন্য এগুলো হচ্ছে আইসোট্রপিক ম্যাটেরিয়াল। কিন্তু অল ক্লাসেস অফ ক্রিস্টালস, কিউবিক ক্রিস্টাল ছাড়া বাদ বাকি যত সব ক্রিস্টাল স্ট্রাকচার আছে ওইগুলো হচ্ছে কি অ্যানাইসোট্রপিক ম্যাটেরিয়াল, মানে এইগুলাতে ডিরেকশনের উপর, প্রপাগেশন ডিরেকশন এবং ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের উপর ডিপেন্ড করে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা চেঞ্জ হয়, এই জন্য এগুলাকে বলা হয় অ্যানাইসোট্রপিক ম্যাটেরিয়াল। তো এখন এনি আনপোলারাইজড রে, একটা অ্যানাইসোট্রপিক ম্যাটেরিয়ালের মধ্য দিয়ে যদি একটা আনপোলারাইজড রে পাস হয়, any unpolarized ray entering such a crystal, মানে anisotropic crystal breaks into two different rays with different polarizations and phase velocities. তো এই জায়গায় কি বলছে দেখো, যে অ্যানাইসোট্রপিক ম্যাটেরিয়ালে যেহেতু দুইটা ডিরেকশনের জন্য মানে আমাদের হচ্ছে কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ডিফারেন্ট, এই জন্য যখন কোনো একটা লাইট একটা অ্যানাইসোট্রপিক ক্রিস্টালের মধ্য দিয়ে পাস করব, আনপোলারাইজড মানে সে সব ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ডটা প্রপাগেট করতেছে, তো এটা যখন একটা এই অ্যানাইসোট্রপিক ক্রিস্টাল দিয়ে পাস করব আমরা, তখন দেখা যাবে কি এই ইলেকট্রিক ফিল্ডের জন্য তার যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n, আর এইটার জন্য যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা যদি আমরা বলি সাপোজ nx, এটা বললাম ny, দুইটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে কি ডিফারেন্ট, দুইটা অসিলেশনের জন্য সে দুইটা ডিফারেন্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিবে। তো দুইটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিফারেন্ট হওয়ার কারণে, তো আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে ভেলোসিটির একটা রিলেশন জানি, n সমান আমরা কি জানি চ্যাপ্টার 1 এ পড়ে আসছি c/v,
ভি, সি হচ্ছে এই ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম, আর ভি হচ্ছে কি ইন দ্য মিডিয়াম, মিডিয়ামের মধ্যে তার ভেলোসিটি। তো এই দুইটা রেশিওকে আমরা বলি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো এখন দেখো এই যে লাইটের ভেলোসিটিটা, এই ক্রিস্টাল বরাবর লাইটের ভেলোসিটিটা এটা ডিপেন্ড করতেছে কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপরে। তো যেই ডিরেকশনে যেই ইলেকট্রিক ফিল্ডের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বেশি, ওইটাতে আমরা ভেলোসিটি কি পাবো, কম পাবো, মানে লাইটটা ওইটাতে স্লোলি প্রপাগেট করবে। আর যেটার জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম, ওইটাতে লাইট ফাস্ট প্রপাগেট করবে। তো এই জন্য আনপোলারাইজড লাইট যখন এই ক্রিস্টাল দিয়ে পাস হবে, তখন আমরা এই আমাদের লাইটটা তখন দুইটা ডিফারেন্ট রে তে ব্রেকডাউন হয়ে যাবে। মানে আমরা তখন আউটপুটে দুইটা রে পাবো, দুইটা ডিফারেন্ট রে পাবো, যেটা হচ্ছে ফেজ ভেলোসিটি হচ্ছে কি ডিফারেন্ট, মানে দুইটার ভেলোসিটিও ডিফারেন্ট হবে উইথ ডিফারেন্ট পোলারাইজেশন। তো দুইটা ডিফারেন্ট পোলারাইজেশনের ডিফারেন্ট ভেলোসিটি দুইটা রে আমরা আউটপুটে পাবো যখন হচ্ছে অ্যানাইসোট্রপিক ম্যাটেরিয়ালের মধ্যে আনপোলারাইজড লাইট পাস করব। এই জায়গায় একটা एग्जांपल দেখানো হচ্ছে, দেখো এইটা হচ্ছে কি একটা এই আইসোট্রপিক ক্রিস্টাল, এটা হচ্ছে একটা অ্যানাইসোট্রপিক ক্রিস্টাল। তো কিউবিক ক্রিস্টাল আইসোট্রপিক, তো এইটার মধ্যে দিয়ে তাহলে কি যখন আমরা লাইট পাস করব তখন হচ্ছে সব ডিরেকশনের জন্য তার ভেলোসিটি সমান। এই জন্য এইটাতে আমরা একটা মাত্র রে দেখতে পাচ্ছি, যে সব মানে একটা মাত্র রে থাকবে। কিন্তু যখন অ্যানাইসোট্রপিক ক্রিস্টাল হবে তখন এই লাইনটাকে দেখো আমরা দুইটা লাইন হিসেবে দেখতেছি। কারণ কি এই লাইনটা যখন এই দিক দিয়ে আমরা আউটপুটে পাচ্ছি, তখন হচ্ছে কি এটা দুইটা ডিফারেন্ট রেতে কনভার্ট হয়ে গেছে, ব্রেক ইনটু টু ডিফারেন্ট রেজ, যার ফলে আমরা দুইটা লাইন দেখতেছি এই ক্রিস্টাল যে এটা হচ্ছে একটা অ্যানাইসোট্রপিক ক্রিস্টাল। তো অপটিক্যাল অ্যানাইসোট্রপিক ক্রিস্টালস আর কল্ড বাইরেফ্রিনজেন্ট ক্রিস্টাল। তো অ্যানাইসোট্রপিক ম্যাটেরিয়াল যেগুলা ওইগুলাকে বাইরেফ্রিনজেন্ট বলা হয়, কারণ হচ্ছে কি একটা ইনসিডেন্ট লাইট ডবলি রিফ্র্যাক্টেড, দুইবার রিফ্র্যাক্টেড হচ্ছে, মানে দুই ভাবে রিফ্র্যাক্টেড হচ্ছে। যে এই জায়গায় যেটা দেখতেছি আমরা ইনসিডেন্ট লাইটটা কি দুইটা রিফ্রাকশন হচ্ছে, যার ফলে এটাকে বলা হচ্ছে বাইরেফ্রিনজেন্ট ম্যাটেরিয়াল। অ্যানাইসোট্রপিক ক্রিস্টালকে বলা হয় বাইরেফ্রিনজেন্ট। তো অপটিক অ্যাক্সিস কোনটা, দেখো ট্রান্সমিশন অ্যাক্সিস আমরা বলছি পোলারাইজারের ক্ষেত্রে, আর অপটিক অ্যাক্সিস আমরা ডিফাইন করতেছি একটা আইসোট্রপিক বা অ্যানাইসোট্রপিক ম্যাটেরিয়ালের। অ্যানাইসোট্রপিক ম্যাটেরিয়ালের আইসোট্রপিকের জন্য এটা ডিফাইন না। অ্যানাইসোট্রপিক ম্যাটেরিয়ালের অপটিক অ্যাক্সিস কোনটা, যে along which all waves with different polarizations experience the same refractive index or travel with the same phase velocity। দেখো অ্যানাইসোট্রপিক ম্যাটেরিয়ালে আমরা বলছি কি ডিফারেন্ট পোলারাইজেশন হইলে তাদের ভেলোসিটিটা ডিফারেন্ট হবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ডিফারেন্ট হবে, ভেলোসিটি ডিফারেন্ট হবে। তো এখন এই অ্যানাইসোট্রপিক ম্যাটেরিয়ালের একটা পার্টিকুলার ডিরেকশন আছে, যে একটা স্পেসিফাইড ডিরেকশন আছে, যেই ডিরেকশন বরাবর যদি প্রপাগেট করে, তো ওই ডিরেকশন বরাবর প্রপাগেশনের জন্য যে সবগুলা ডিফারেন্ট পোলারাইজেশনের জন্য আমরা সেম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পাই, সেম ভেলোসিটি পাই। মানে এই আইসোট্রপিকে যেরকম ওইরকম আমরা বিহেভিয়ার পাই, ওই পার্টিকুলার ডিরেকশনকে বলা হয় অ্যানাইসোট্রপিক ম্যাটেরিয়ালের অপটিক্যাল অ্যাক্সিস বা অপটিক অ্যাক্সিস। We can describe light propagation in terms of three refractive index called principal refractive index n1 n2 n3। দেখুন অ্যানাইসোট্রপিক ম্যাটেরিয়ালকে বোঝানোর জন্য বা এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডিফারেন্সটা বোঝানোর জন্য আমরা কি করলাম, তিনটা ডিরেকশনে তিনটা অ্যাক্সিস বরাবর, প্রিন্সিপাল অ্যাক্সিস বরাবর এক্স ওয়াই জেড, আমরা তিনটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চিন্তা করতে পারি n1 n2 n3। তো crystals that have three distinct principal indices also have two optic axes and are called biaxial crystals। তো যেই সব ক্রিস্টালে তিনটা ডিফারেন্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পাওয়া যাবে তিনটা অ্যাক্সিস বরাবর, ওইটাতে দুইটা অপটিক অ্যাক্সিস থাকে, ওইসব ক্রিস্টালকে বলা হয় বাইএক্সিয়াল ক্রিস্টালস। আর আমরা এইটাতে যেটা আলোচনা করছিলাম ইনিশিয়ালি, ওইটা হচ্ছে কি একটা ইউনিএক্সিয়াল ক্রিস্টালস, মানে এইটাতে আমরা দুইটা রে পাবো, বলছি যে দুইটা ডিফারেন্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থাকবে। এটাতে n1 = n2 হবে, যে এই দুইটা সমান হবে আর এইটা ডিফারেন্ট হবে, তখন এটাকে আমরা বলবো কি ইউনিএক্সিয়াল ক্রিস্টাল। এটাতে একটা মাত্র অপটিক অ্যাক্সিস থাকবে আর দুইটা ডিফারেন্ট পোলারাইজেশন থাকবে, মানে আমরা দুইটা রে পাবো, এটাকে বলা হয় ইউনিএক্সিয়াল ক্রিস্টাল। তো এখন ইউনিএক্সিয়াল ক্রিস্টাল নিয়ে যদি আমরা আরেকটু ডিটেইলস বলি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা যদি আমরা তাহলে একটু সামারাইজ করি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এন্টারিং অ্যান অ্যানাইসোট্রপিক ক্রিস্টাল splits into two orthogonal linearly polarized waves।
তাহলে এটাকে আমরা যেহেতু রিফ্র্যাক্টিভ ইনডেক্স আমরা অ্যাক্সিস বরাবর ধরছি, তাহলে আমরা ধরলাম এটা হচ্ছে n1, এটা হচ্ছে n2। তাহলে যে কোনো পোলারাইজেশন লাইট, আনপোলারাইজ লাইট যখন আমাদের ক্রিস্টাল দিয়ে পাস হবে, তখন হচ্ছে এই n1 আর n2 রিফ্র্যাক্টিভ ইনডেক্স যেহেতু ডিফারেন্ট, n1 n2 রিফ্র্যাক্টিভ ইনডেক্স যেহেতু ডিফারেন্ট, তো তার মানে আমরা আউটপুটে দুইটা লিনিয়ারলি পোলারাইজড লাইট পাবো। একটা হচ্ছে এই ডিরেকশনে পোলারাইজড, আর একটা হচ্ছে কি এই ডিরেকশনে পোলারাইজড। তাহলে একটা আরেকটার পারপেন্ডিকুলার, তো এই জন্য এটাকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এন্টারিং এন অ্যানাইসোট্রপিক ক্রিস্টাল splits into two orthogonal linearly polarized waves। যে দুইটা অর্থোগোনাল লিনিয়ারলি পোলারাইজড ওয়েভ এসে ডিভাইড হয়ে যাবে, which travel with different phase velocities। দুইটার যেহেতু রিফ্র্যাক্টিভ ইনডেক্স দুই ডিরেকশনে আলাদা, এই জন্য তাদের ফেজ ভেলোসিটিও আলাদা হবে। দ্যাট ইজ they experience different refractive index. These two orthogonally polarized waves in uniaxial crystals are called ordinary and extraordinary waves। এই দুইটা যে ডিফারেন্ট পোলারাইজড ওয়েভ পাচ্ছি আমরা আউটপুটে ইউনিঅ্যাক্সিয়াল ক্রিস্টালের জন্য, এই দুইটাকে বলা হয়, একটাকে বলা হয় অর্ডিনারি ওয়েভ আর একটাকে বলা হয় এক্সট্রা অর্ডিনারি ওয়েভ। অর্ডিনারি ওয়েভ কোনটা? Ordinary wave has the same phase velocities in all directions and behaves like an ordinary wave in which the field is perpendicular to the phase propagation direction। এখন ফেজ প্রপাগেশন ডিরেকশনের সাথে ইলেকট্রিক ফিল্ডটা যদি সব ইলেকট্রিক ফিল্ডটা পারপেন্ডিকুলার যেই ওয়েভের জন্য পাবো আমরা, ওইটাকে বলা হচ্ছে অর্ডিনারি ওয়েভ। মানে হচ্ছে আমাদের প্রপাগেশন ডিরেকশনটা যদি এই ডিরেকশনে জেড ডিরেকশনে প্রপাগেশন ডিরেকশন হয়, তো এই প্রপাগেশন ডিরেকশনের পারপেন্ডিকুলার ডিরেকশনে যে ফিল্ডটা পাবো, যে ordinary wave has the same phase velocities in all directions and behave like an ordinary wave in which the field is perpendicular to the phase propagation direction। phase propagation direction এর perpendicular direction এ ordinary wave এর ফিল্ডটা থাকবে। আর extraordinary wave কি? as a phase velocity that depends on its direction of propagation। যে direction of propagation এর উপর এটার phase velocity ডিপেন্ড করে। তো এইখানে যে বলা হচ্ছে যে সেম ফেজ ভেলোসিটি ইন অল ডিরেকশন, মানে কি? মানে হচ্ছে আমাদের ডিভাইসটা যদি এরকম থাকে, তারপর এরকম থাকে, তাহলে প্রপাগেশন ডিরেকশন যদি এই ডিরেকশনে হয়, তাহলে এই পাশে যে আমরা অর্ডিনারি ওয়েভ পাবো, এটার যে ভেলোসিটি যদি ডিরেকশন অফ প্রপাগেশন এই ডিরেকশনে হয়, বা ডিরেকশন অফ প্রপাগেশন যদি এই ডিরেকশনে হয়, যে কোনো ডিরেকশনে হোক না কেন, ওইটার জন্য আমরা কি পাবো? অর্ডিনারি ওয়েভের ফেজ ভেলোসিটিটা সমান থাকবে, আর অর্ডিনারি ওয়েভটা সবসময় এটার পারপেন্ডিকুলার হবে। তাহলে এইরকম যদি বিভিন্ন ডিরেকশন হয়, যেটার জন্য আমরা এই পারপেন্ডিকুলার ইলেকট্রিক ফিল্ড যদি চিন্তা করি, তাহলে এই ফিল্ডটা কি হবে? আউট অফ দা প্লেন হবে। যে এই প্লেনের আউট অথবা ইন, এইরকম যে এই 2D প্লেনের ভিতরের দিকে বা বাইরের দিকে যদি অসিলেট করতে থাকে, আমরা ডট সিম্বল দিয়ে বোঝাচ্ছি যে ভিতরে এবং বাইরে অসিলেট করতেছে, তাহলে এটা সবসময় কি হবে? এটা যে ডিরেকশনেই প্রপাগেট করুক না কেন, এই ফিল্ডটা সবসময় পারপেন্ডিকুলার হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে অর্ডিনারি ওয়েভ। এটার জন্য ভেলোসিটিও সব ডিরেকশনের জন্য সমান হবে। কিন্তু এক্সট্রা অর্ডিনারি ওয়েভের জন্য কি হবে? যে এই ডিরেকশন অফ প্রপাগেশন এইটার উপর ডিপেন্ড করে। এক্সট্রা অর্ডিনারি ওয়েভটা আমাদের এই প্লেনের উপর থাকবে। যে এক্সট্রা অর্ডিনারি ওয়েভ যদি এইরকম থাকে, তাহলে এই দিকে যখন মুভ করবে তখন একটা ভেলোসিটি থাকবে, কিন্তু যখন এইটাতে আসবে প্রপাগেশন, তখন কিন্তু একটা ডিফারেন্ট ভেলোসিটি থাকবে। এইটাতে যখন আসবে তখন হচ্ছে আরেকটা ডিফারেন্ট ভেলোসিটি থাকবে। তো এক্সট্রা অর্ডিনারি ওয়েভ হ্যাজ এ ফেজ ভেলোসিটি দ্যাট ডিপেন্ডস অন ইটস ডিরেকশন অফ প্রপাগেশনের উপর, তাহলে এটা ডিপেন্ড করতেছে, এন্ড ইটস স্টেট অফ পোলারাইজেশন। and the electric field in the extraordinary wave is not necessarily perpendicular to the phase propagation direction। তো এই ইলেকট্রিক ফিল্ডটা, তাহলে এক্সট্রাঅর্ডিনারি ওয়েভের ইলেকট্রিক ফিল্ডটা দেখো, যখন এই ডিরেকশনে আসতেছে প্রপাগেশন, তখন কিন্তু এটা প্রপাগেশন ডিরেকশনের পারপেন্ডিকুলার না। তাহলে এক্সট্রাঅর্ডিনারি ওয়েভের ইলেকট্রিক ফিল্ডটা পারপেন্ডিকুলার নাও থাকতে পারে। These two waves propagate with same velocity with only along a spatial direction called the optic axis। তো এই অর্ডিনারি ওয়েভ এবং এক্সট্রা অর্ডিনারি ওয়েভ দুইটাই যখন একই ভেলোসিটিতে যাবে, যেই ডিরেকশন বরাবর, ওই ডিরেকশনটাই হচ্ছে আমাদের কি? অপটিক অ্যাক্সিস। তাহলে অ্যানাইসোট্রপিক ম্যাটেরিয়াল আমরা দেখলাম, অ্যানাইসোট্রপিক ম্যাটেরিয়ালের মধ্যে যখন আনপোলারাইজড লাইট পাস করব, তখন ওই লাইটটা কি হবে? দুইটা ডিফারেন্ট রেতে কনভার্ট হবে। একটা হবে অর্ডিনারি রে, একটা হবে এক্সট্রা অর্ডিনারি রে। অর্ডিনারি রেটার ভেলোসিটি হচ্ছে কি ডিরেকশন অফ প্রপাগেশনের উপর ডিপেন্ড করে না, এটা সব সময় সেম থাকবে।
কিন্তু এক্সট্রা অর্ডিনারি রের ভেলোসিটিটা ডিরেকশন অফ প্রপাগেশনের উপর ডিপেন্ড করে, চেঞ্জ হইতে পারে। তো যেই পার্টিকুলার ডিরেকশন অফ প্রপাগেশনের জন্য এক্সট্রা অর্ডিনারি রের ভেলোসিটি যেহেতু চেঞ্জ হইতে পারে, এইটা যখন অর্ডিনারিটার সমান হবে তখনই আমরা এই পার্টিকুলার ডিরেকশন অফ প্রপাগেশনকে বলবো অপটিক অ্যাক্সিস। দেখো বুঝতে পারছো কিনা? যেমন এই জায়গায় দেখো যে দুইটা এক্সাম্পল দেখানো হচ্ছে। যদি ওয়েভ প্রপাগেশন অ্যালং দ্য অপটিক অ্যাক্সিস বরাবর যদি প্রপাগেশন হয়, তাহলে অর্ডিনারি রে এর জন্য আমাদের অপটিক অ্যাক্সিস আমরা এই জায়গায় ধরতেছি কি আউট অফ দ্য প্লেন, যে এই প্লেনের আউট অফ দ্য, মানে এই ডিরেকশন হচ্ছে প্রপাগেশন হচ্ছে, যে ডিরেকশনটা ধরছি আমরা ভিতরের দিকে, তাহলে বা বাইরের দিকে যদি বলি এই ডিরেকশনে প্রপাগেশন হচ্ছে, তাহলে এই ডিরেকশনে প্রপাগেশনের জন্য আউট অফ দ্য প্লেনের জন্য অর্ডিনারি ওয়েভ এবং এক্সট্রা অর্ডিনারি ওয়েভ দুইটাই হচ্ছে কি আছে, পারপেন্ডিকুলার আছে। ডিরেকশন অফ প্রপাগেশনের দুইটাই হচ্ছে পারপেন্ডিকুলার, যার ফলে এইটা রিফ্র্যাক্টিভ ইনডেক্স এবং এইটা রিফ্র্যাক্টিভ ইনডেক্স দুইটা সমান হবে। দুইটা রিফ্র্যাক্টিভ ইনডেক্স যদি সমান হয় তাহলে কি হবে, একই ভেলোসিটিতে দুইটা রেই মুভ করবে। এই জন্য এটাকে আমরা বলতেছি কি এই পার্টিকুলার অ্যাক্সিস হচ্ছে অপটিক অ্যাক্সিস, যে ডিরেকশন বরাবর দুইটা রের জন্য আমরা সমান ভেলোসিটি পাচ্ছি। এখন যদি এই অপটিক অ্যাক্সিস বরাবর যদি প্রপাগেশন না হয়, এখন আমরা অপটিক অ্যাক্সিস ধরতেছি কোনটা, এইটা হচ্ছে আমাদের অপটিক অ্যাক্সিস এই ডিরেকশনে, কিন্তু ডিরেকশন অফ প্রপাগেশন হচ্ছে কি আগের মতো আউট অফ দা প্লেন, মানে অপটিক অ্যাক্সিস বরাবর আর প্রপাগেশন হচ্ছে না। অপটিক অ্যাক্সিস বরাবর প্রপাগেশন হইলে এই ডিরেকশনে প্রপাগেট করতে, কিন্তু প্রপাগেট করতেছে কি ভিতরের দিকে বা বাইরের দিকে, এইটার পারপেন্ডিকুলার অপটিক অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ডিরেকশনে প্রপাগেট করতেছে। তাহলে এই কেসে কি হবে, অর্ডিনারি ওয়েভের ইলেকট্রিক ফিল্ডটা মানে অসিলেশনটা আগের মতোই থাকবে, এটা রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা সেম থাকবে, আমরা বলছি এটা ডিপেন্ড করে না। কিন্তু এক্সট্রা অর্ডিনারি ওয়েভ এটা রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা কি হয়ে যাচ্ছে, এটা রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা বেড়ে গেছে, আগের চেয়ে এটা রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা বেড়ে গেছে, যার ফলে কি হবে এক্সট্রা অর্ডিনারি ওয়েভটা এখন ডিফারেন্ট ভেলোসিটিতে মুভ করবে। তাহলে ওয়েভ প্রপাগেশন নরমাল টু অপটিক অ্যাক্সিস বরাবর যদি প্রপাগেশন না হয়, তাহলে আমরা দুইটা ডিফারেন্ট রিফ্র্যাক্টিভ ইনডেক্স পাবো, যার ফলে দুইটা ডিফারেন্ট ভেলোসিটি পাবো। এই জন্য এটাকে তখন আমরা দুইটা ডিফারেন্ট রে পাবো। তো এই হচ্ছে অর্ডিনারি রে এবং এক্সট্রা অর্ডিনারি রে। তো at an angle theta to the optic axis, a extraordinary wave has a refractive index ne theta. তো এটা হচ্ছে কি অপটিক অ্যাক্সিসের সাথে প্রপাগেশন ডিরেকশনটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এটার উপর ডিপেন্ড করে এক্সট্রা অর্ডিনারি ওয়েভের রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা কত হবে। যে এটাকে আমরা এই ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, 1/ne theta square equals to cos square theta by n naught square plus sin square theta by ne square। তাহলে যখন থিটা ইকুয়ালস টু 0, মানে এই অপটিক অ্যাক্সিস বরাবর প্রপাগেট করতেছে, থিটা ইকুয়ালস টু 0, তখন আমরা কি পাবো, থিটা ইকুয়ালস টু 0 হলে ne0 এটা সমান হবে n0, মানে এক্সট্রা অর্ডিনারি রিফ্র্যাক্টিভ ইনডেক্স অর্ডিনারি রিফ্র্যাক্টিভ ইনডেক্স সমান হবে। থিটা যখন 90 ডিগ্রি তখন কি হবে, থিটা 90 ডিগ্রি হলে আমরা ne90 এটা সমান পাচ্ছি ne, এই টার্মটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। তো থিটা যখন 90 ডিগ্রি মানে এই অপটিক অ্যাক্সিসের সাথে প্রপাগেশন ডিরেকশনটা যখন 90 ডিগ্রি, তখন হচ্ছে আমরা ডিফারেন্ট রিফ্র্যাক্টিভ ইনডেক্স পাচ্ছি। এই রিফ্র্যাক্টিভ ইনডেক্স ডিফারেন্ট হইলে দুইটা রের ভেলোসিটিটা ডিফারেন্ট হবে। দেখো কার কোন কোয়েশ্চেন আছে কিনা জিজ্ঞেস করতে পারো থাকে, এটা একটু ক্রিটিক্যাল কনসেপ্ট, বুঝতে পারছো কিনা বলো। পোলারাইজেশন মোটামুটি বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক।